আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। ইনসাইটস উইথ ওয়ালিদ চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। দর্শক শ্রোতা, আজকে গাজার কিছু খবর দিয়ে শুরু করব। আপনারা জানেন যে আজকে দখলদার দেশটির প্রধানমন্ত্রী তিনি একজন সৈনিক এবং একজন দখলদার অফিসারের নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে গাজায় পুনরায় ড্রোন এবং বিমান হামলা শুরু করেছে, শ্যালিং শুরু করেছে, যার ফলশ্রুতিতে গাজায় পুনরায় আজকে ৩৩ জন মানুষ শাহাদাত বরণ করেছে। দর্শক শ্রোতা, একই সাথে তিনি গাজায় এইড প্রবেশ করা বন্ধ করে দিয়েছেন এবং তিনি এই হত্যাকাণ্ডের জন্য যে তার যে একজন সৈনিক এবং একজন অফিসার সেনা কর্মকর্তা নিহত হয়েছেন এর জন্য মূলত হামাসকে দায়ী করেছেন। অথচ হামাস প্রথমেই অস্বীকার করে আসছিল। দর্শক শ্রোতা, এরপরে আমরা কি জানতে পারলাম বা কি দেখলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাংবাদিক যিনি একই সাথে দখলদার দেশটিরও নাগরিক এবং উভয় দেশের নাগরিক হওয়ার কারণে উভয় প্রশাসনের অতি নিকট একজন ব্যক্তিত্ব, তিনি তার বরাত দিয়ে জানালেন যে মূলত সেই ঘটনাটি তাদের অর্থাৎ দখলদারদের ব্যবহৃত একটি অবিস্ফোরিত মিউনিশন বা গোলা বিস্ফোরণের কারণে এই তাদের যে দুজন মানুষ নিহত হলো এই ঘটনাটি ঘটেছে। দর্শক শ্রোতা, এবং এই ঘটনাটাকে কেন্দ্র করে যেই আমরা যেটি দেখলাম, লক্ষ্য করলাম যে গাজায় ৩৩ জন মানুষকে হত্যা করা হলো, এইড বন্ধ করে দেওয়া হলো। যদিও তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে এই ঘটনা যখন প্রকাশ হয়ে গেল যে আসলে এটি মূলত হামাস করেনি এবং হামাস খুব বিষয়টি তারা সাথে সাথে জানিয়েছে যে আমরা যদি করতাম আমরা স্বীকার করতাম। হামাসের চরিত্র হচ্ছে হামাস যদি কোনো আক্রমণ ঘটিয়ে থাকে তাহলে তারা অকপটেই সেটির দায়িত্ব স্বীকার করে থাকে, কিন্তু এই বিষয়ে হামাস একেবারে প্রথম থেকেই না করছিল। এতটা সত্ত্বেও দখলদার দেশটির রাক্ষস বাহিনী ৩৩ জন মানুষকে হত্যা করেছে, যার মধ্যে শিশু এবং নারীও রয়েছে। দর্শক শ্রোতা, এর বাইরে দখলদার দেশটির প্রধানমন্ত্রী তার উপরে ব্যাপক পরিমাণ চাপ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, কারণ তিনি তার প্রতিশ্রুতি ভঙ্গ করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। মার্কিন যুক্তরাষ্ট্র প্রথমে তারা সন্দেহ করেছিল যে এটি একটি কৌশল কিনা, এবং পরবর্তীতে প্রমাণিত হলো যে হ্যাঁ, এটি আসলে তাদের নিজস্ব একটি গোলা বা যেটি অবিস্ফোরিত ছিল অনেক দিন ধরে, সেই গোলাটি উপর দিয়ে ট্যাঙ্ক বা ক্রেন বুলডোজার যাওয়ার সময় সেটি বিস্ফোরিত হয়ে দুজন হতাহতের ঘটনা ঘটে, নিহত হওয়ার ঘটনা ঘটে দখলদারদের। এরপরে তারা গাজাতে আবার একটি হত্যাযজ্ঞ চালু করলো। তারপর এই চাপের মুখে দখলদার দেশটির প্রধানমন্ত্রী তিনি একটি সামাজিক গণমাধ্যমগুলোতে একটি বক্তব্য দিলেন যে হ্যাঁ আচ্ছা, এটা এরকম হয়ে গিয়েছে, এখন আমরা এক ঘন্টা থেকে ১.৫ ঘন্টার ভিতরে আবার ত্রাণ কর্মকাণ্ড শুরু করার জন্য অনুমতি দিব। কিন্তু দেখা গেল যে তিনি আজকে ত্রাণগুলো প্রবেশ করতে দিলেন না। আজকে দর্শক শ্রোতা রবিবার, এই এখন তুরস্কের সময় হচ্ছে ১১টা, এখন পর্যন্ত সেরকম কোনো খবর আমরা পাইনি। কিন্তু গতকালকে তুরস্কের একটি রেস্কিউ টিম এবং একটি ত্রাণ বিতরণকারী একটি দল বুলডোজার এবং ক্রেন নিয়ে গাজার ভিতরে দর্শক শ্রোতা প্রবেশ করেছেন এবং তারা সেখানে রেস্কিউ কর্মকাণ্ড পরিচালনা করছেন। তারা এখনও গাজার ভিতরে অবস্থিত রয়েছেন, যদিও দখলদার রাষ্ট্রটি তুরস্কের এই টিমটি গাজায় যাতে প্রবেশ করতে না পারে সেজন্য অনেক চেষ্টা করেছিলেন। পরবর্তীতে তুরস্কের প্রশাসনিক চাপ এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর টেলিফোন কূটনীতি, অর্থাৎ তিনি সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করে বলেছেন যে দখলদার দেশটির পরিণতি ভোগ করতে হবে যদি তাদের উপরে কোনো আক্রমণ বা তাদের উপরে কোনো তাদের প্রতি চুক্তির বাইরে যে তাদের প্রতি যদি কোনো ধরনের বিষোদাগার আচরণ করা হয়। দর্শক শ্রোতা, এই হত্যাযোগ্য যুদ্ধ গায়ে পড়ে সৃষ্টি করে রাখার মূল যে কারণটি হচ্ছে সেটি হলো দখলদার দেশটির প্রধান দখলদার রাক্ষস প্রধানমন্ত্রী এবং তার যে ক্যাবিনেট মেম্বাররা রয়েছে কট্টর ডানপন্থী, ইতিমার বেন গাভির, তারপর আপনার আমেচাই মডরিচ, তারপর হচ্ছে আপনার যে তাদের স্মোট্রিচ, এই যে তাদের যে দখলদারদের যে যে একটি দুর্বল কোয়ালিশন সরকার তারা গঠন করেছেন, এই সরকারটি খুব দ্রুত গতিতে জনসম্মতি হারানোর
একটি ব্যবস্থা ইতিমধ্যে হয়ে গেছে, কিন্তু যুদ্ধকালীন সরকার বলে এই সরকারটি কিন্তু ক্ষমতায় জেঁকে বসেছে। যুদ্ধ যদি শেষ হয়ে যায়, যুদ্ধকালীন সরকারের প্রয়োজনীয়তা শেষ, এখন নির্বাচনের ফলে এরা কিন্তু ব্যাপকভাবে পরাজিত হবে। এই ভয়েই এই যে বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার যে ক্যাবিনেটটি রয়েছে তারা আসলে এই যুদ্ধ অবস্থা অবতারণ করছে এবং করে রাখছে। সবসময় একটা মানে হত্যাযজ্ঞ চালানোর প্রচেষ্টা তাদের মধ্যে দেখা যাচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী, এই দখলদার প্রধানমন্ত্রী, তিনি নিজেও অনেকগুলো দুর্নীতি মামলার প্রধানতম আসামি এবং তার পরিবারও এই মামলাগুলোর সাথে জড়িত। যেই মামলাগুলো শান্তি চুক্তির পরপরই কিন্তু দখলদার রাষ্ট্রটির কোর্ট, হাইকোর্ট এই মামলাগুলোকে আবার ওপেন করেছে এবং তিনি তখন সাইপ্রাসের প্রধানমন্ত্রীর সাথে তার বৈঠক আছে, কিংবা লেবাননের একটি বিষয় নিয়ে তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করবেন সেনাবাহিনীর সাথে, এই ধরনের কথাবার্তা বলে কোর্টের অর্ডারটিকে পিছিয়ে দেওয়ার একটি চেষ্টা তিনি চালিয়েছিলেন। কিন্তু কোর্ট বলেছে যে না, তোমাকে এখানে আসতেই হবে, বিকজ ইউ আর কনভিক্টেড ক্রিমিনাল। কিন্তু তার এই কনভিকশনগুলো এবং তার এই মামলাগুলো হল্ট করা হয়েছে যুদ্ধকে বাহানা করে। কাজে যুদ্ধ যদি শেষ হয়ে যায় এই মামলাগুলো চালু হবে এবং তিনি আসামিতে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা 90%। দর্শক শ্রোতা, গাজার এই অবস্থাতে আরেকটি ঘটনা ঘটে গেল কাতারে। আপনারা জানেন যে বিগত বছরগুলোতে কাতার একটি এমন রাষ্ট্রে পরিণত হয়েছে যেখানে দুটি বা দুইয়ের অধিক পক্ষের ভিতরে সমঝোতা করার জন্য বৈঠকের একটি টেবিল সবসময় উন্মোচিত করা থাকে এবং আফগানিস্তান পাকিস্তানের মধ্যে যে সংঘাতটি চলছিল সেটিও আজকে একটি হ্যাপি এন্ডিং বা একটি আনন্দ ঘন অবস্থাতে এটির একটি সমাধান এবং সমঝোতা রাস্তা উন্মোচিত হয়েছে কাতারে। কিন্তু সারপ্রাইজ হচ্ছে, কাতারে তুরস্কের গোয়েন্দা বাহিনীর প্রধান প্রফেসর ইব্রাহিম কালন তিনি উপস্থিত ছিলেন। তিনি সেখানে সরেজমিনে উপস্থিত ছিলেন এবং যেই দুটি পক্ষ স্বাক্ষর করেছে এর মধ্যে তুরস্কের গোয়েন্দা বাহিনীর প্রধান এবং কাতারের একজন প্রতিনিধি, এর সাথে আফগানিস্তানের এবং পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীরা ছিলেন সেখানে, তারা এই চুক্তিটিতে স্বাক্ষর করেছে। এই চুক্তিটিতে কি আছে এটি একটু আলোচনা করি। জাবিউল্লাহ মুজাহিদ, যিনি ইসলামিক আমিরাত অফ আফগানিস্তান বা আফগানিস্তান ইসলামিক আমিরাতের সরকারি প্রধান মুখপাত্র, তার যে সামাজিক মাধ্যমের যে অ্যাকাউন্টটি রয়েছে, তিনি এই আলোচনা 13 ঘন্টা, কিন্তু দীর্ঘ 13 ঘন্টা এই আলোচনাটি কিন্তু কন্টিনিউ ছিল এবং 13 ঘন্টা পরে তারা সবগুলো বিষয়ে ঐক্যমতে আসতে পেরেছে। তো জাবিউল্লাহ মুজাহিদ বলছেন যে তিনি আফগানিস্তান রাষ্ট্রটি এই চুক্তিতে সন্তুষ্ট এবং এই চুক্তিতে একটি ভ্রাতৃপ্রতিম এবং অসাংঘর্ষিক সমাধানের পথ তৈরি করে দেওয়ার জন্য কাতার এবং ভ্রাতৃপ্রতিম রাষ্ট্র কাতার এবং তুরস্কের কাছে তিনি কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন। এরপরে তিনি বলছেন যে আফগানিস্তান এবং পাকিস্তান যেই দুটি দেশের একটি গভীর একচ্ছত্র ইতিহাস রয়েছে, এই দুটি দেশ পরবর্তীতে একে অপরের প্রতি সংঘর্ষ এড়িয়ে যেতে চায়। এই সংঘর্ষ এড়ানোর যে নিয়তটি এটি উভয় পক্ষের মধ্যেই রয়েছে বলে তিনি ব্যক্ত করেছেন। অর্থাৎ পারস্পরিক সমঝোতার মাধ্যমে কনফ্লিক্ট রেজলিউশনের জন্য তারা একমত হয়েছেন। তৃতীয়ত হচ্ছে, আফগানিস্তানের ভূখণ্ডকে ব্যবহার করে কোনো শক্তি যেন পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কর্মীদের উপরে অথবা সিভিলিয়ান জনগণের উপরে আঘাত হানতে না পারে, সেই ক্ষেত্রে তারা শুধু সচেষ্টই থাকবেন না, তারা পারস্পরিক সহযোগিতার পদক্ষেপ গ্রহণ করবেন। তারপর তিনি আবার বলছেন, এই জন্য একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, যারা আবারও যদি এই ধরনের কোনো সমস্যা উদ্রেক হয় তাহলে যাতে খুব দ্রুত গতিতে সংঘাত এড়িয়ে সমাধানের দিকে যেতে পারে সেজন্য তারা কাজ করবে। এই টাস্ক ফোর্সে কারা রয়েছে দর্শক শ্রোতা, এই বিষয়টি একটু আপনাদের সাথে আলোচনা করব, যেটি আসলে জবিউল্লাহ মুজাহিদের এই সামাজিক গণমাধ্যমের যে কূটনৈতিক স্টেটমেন্ট বা কূটনৈতিক বক্তব্য তার মধ্যে ডিটেলসে ফুটে ওঠেনি। এখানে মূলত
একটি জয়েন্ট টাস্ক ফোর্স, মানে সামরিক ফোর্স না, এটি মূলত গোয়েন্দা ফোর্স, যারা হচ্ছে পাকিস্তানে সম্ভাব্য হামলা করতে পারে যেই ব্যক্তি বা ব্যক্তিবর্গ, অথবা পাকিস্তানের ভেতর থেকে আফগানিস্তানের ভেতরে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করার সম্ভাবনা রয়েছে, এরকম ব্যক্তিবর্গের যে সম্ভাব্য লিস্ট এবং তাদের ডিটেলস, তারা কোথায় পড়াশোনা করেছে, কার দ্বারা অনুপ্রাণিত হয়েছে, কে তাদেরকে ফাইন্যান্স করছে, কি ডিসগাইজ বা কি মুখোশ ব্যবহার করে তারা পাকিস্তানে প্রবেশ করছে নাশকতা করার জন্য, সেখানকার যে লোকাল সেলগুলো বা নাশকতাকারীদের স্থানীয় যে সাহায্যকারীগুলো, এগুলোর ব্যাপারে এই নাশকতাকারীদেরকে তথ্য এবং ইকুইপমেন্ট বা নাশকতা সৃষ্টিকারী সামগ্রী দিয়ে সহযোগিতা করছে। এই সম্পূর্ণ বিষয়গুলোতে একটি গোয়েন্দা সমঝোতার মাধ্যমে একে অপরের সাথে এই তথ্যগুলো এবং যে ডেটাবেস রয়েছে এই ডেটাবেসগুলো শেয়ার করবে দর্শক শ্রোতা। এটি আর কে কে দেখতে পারবে এবং আর কোন কোন রাষ্ট্র এই এই টাস্ক ফোর্সে রোল প্লে করতে পারবে বা অবদান রাখতে পারবে? তুরস্ক এবং কাতার। অর্থাৎ পাকিস্তানের ভেতরে আফগানিস্তান থেকে বা আফগানিস্তানের ভেতরে পাকিস্তান থেকে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা যাতে না হয়, সেজন্য 4টি দেশের গোয়েন্দা একটি টাস্ক ফোর্স গঠন করে খুব ক্লোজলি একে অপরকে সাহায্য সহযোগিতা করবে যাতে সংঘাত এড়িয়ে যাওয়া সম্ভব হয়। একটি নমুনা, হয়তো এই চুক্তিটি যখন স্বাক্ষরিত হচ্ছে সেই সময় একটি নমুনা পাকিস্তানে দেখা গেল। আফগান বংশোদ্ভূত কান্দাহারে জন্ম এবং বেড়ে ওঠা একজন মাদ্রাসার ছাত্র পাকিস্তানি গোয়েন্দা বাহিনীর হাতে ধরা পড়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার একটি ভিডিও প্রকাশ হয়েছে যেখানে তিনি স্বীকার করেছেন যে হ্যাঁ, আমাকে অমুক একজন মৌলভী তিনি এসে আমাকে বলেছেন যে পাকিস্তান আর্মির বিরুদ্ধে জিহাদ করা পারমিসিবল, অর্থাৎ এটাকে অনুমতি দেওয়া হয়েছে, কাজে জিহাদ করতে হবে এবং কিভাবে করতে হবে, এইভাবে করতে হবে। তো এখন এই ঘটনার পরে আরও ইনভেস্টিগেশন, আরও অনুসন্ধান চলবে, কিন্তু এই 4টি দেশের গোয়েন্দা বাহিনী একটি চুক্তিপত্রে স্বাক্ষর করেছে যে তারা পারস্পরিক সহযোগিতা করবে নাশকতা রোধ করার জন্য। দর্শক শ্রোতা, এটি একজন মুসলমান হিসেবে আমাকে আনন্দিত করেছে, কারণ ভারতীয় উপমহাদেশে যতগুলো মুসলমান জাতি বা জাতিগোষ্ঠী রয়েছে, কেউ ভারতের মধ্যে, কেউ বাংলাদেশের মধ্যে, কেউ পাকিস্তানে, কেউ আফগানিস্তানে, আমি মনে করি আমাদের সমষ্টিগত ভাগ্যের উন্নয়ন, প্রবৃদ্ধি, এগুলো একই সুতোয় গাঁথা। পারস্পরিক ট্রেডের মাধ্যমে, পারস্পরিক কোঅপারেশনের মাধ্যমে, শুধু মুসলমানদেরই নয়। আমি দেখুন, ইউরোপ 1000 বছর একে অপরের সাথে যুদ্ধ করেছে। ফ্রান্স ব্রিটেনের অহিনকুল সম্পর্ক ছিল একে অপরের সাথে, স্পেনের ফ্রান্সের সাথে অহিনকুল সম্পর্ক ছিল, ফ্রান্সের প্রাসা বা জার্মানিদের সাথে মারাত্মক খারাপ সম্পর্ক ছিল, অস্ট্রিয়ানদের স্পেনয়েড বা স্প্যানিশদের সাথে ভয়াবহ যুদ্ধ অবস্থা, এবং পরবর্তীতে এরা একে অপরের সাথে কোয়ালিশন করে ব্যাপক যুদ্ধ। অর্থাৎ আপনার সেই 1100 শতক থেকে আপনার এই পর্যন্ত ইউরোপের শক্তিগুলোর পরস্পরের সাথে যুদ্ধের ভীষণ ভয়াবহ ইতিহাস রয়েছে। 30 ইয়ার্স ওয়ার অফ স্প্যানিশ সাকসেশন, তারপর হচ্ছে আপনার এই যে 100 ইয়ার্স অফ ওয়ার, নেপোলিয়নিক ওয়ার, অনেকগুলো যুদ্ধ। এর বাইরে তো সাগরের যে যুদ্ধগুলো, এগুলোর ইতিহাস রয়েছে সাক্ষী। কাজে এই যুদ্ধগুলো হওয়ার সত্ত্বেও আপনি দেখুন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ 50-এর দশকে শেষ হয় এবং ধ্বংসপ্রাপ্ত হয় জার্মানি। এরপরে দেখুন 60-এর দশকে এসে ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, স্পেন, ইটালি, এরা এই ইউরোপের রাষ্ট্রগুলো ইউরোপিয়ান ইউনিয়ন তৈরি করে। দর্শক শ্রোতা, হ্যাঁ, আপনি বলতে পারেন এরা তো সবাই খ্রিস্টান, কিন্তু একই সুতায় গাঁথা না। কেউ প্রোটেস্ট্যান্ট, কেউ অর্থোডক্স, কেউ ব্যাপটিস্ট, কেউ অ্যাংলিকান প্রোটেস্ট্যান্ট, কেউ ক্যালভিনিস্ট, অনেক পার্থক্য আছে, কেউ অর্থোডক্স, তো অনেক পার্থক্য আছে। এই পার্থক্যগুলো থাকা সত্ত্বেও তারা দেখুন পারস্পরিক স্বার্থে এবং প্রবৃদ্ধি উন্নতির পথে এগোনোর জন্য ইউরোপিয়ান ইউনিয়ন করেছে। তাদের একটি কাস্টমস রয়েছে, তাদের একটি
কমন পার্লামেন্ট রয়েছে, যেখানে তারা তাদের কমন স্বার্থগুলো নিয়ে প্রত্যেক দেশের পার্লামেন্টেরিয়ানরা সেখানে যে আলাপ আলোচনা করেন, তাদের একটি কমন ভিসা প্রসেস রয়েছে। আমরা ভারতীয় উপমহাদেশে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, আমাদের যে দেখুন খাওয়ার কালচার, অনেক কালচারাল মিল রয়েছে, অমিলও রয়েছে আমাদের মধ্যে। ইনফ্যাক্ট হিন্দু হলেও সাউথ ইন্ডিয়ার মানুষের সাথে নর্থ ইন্ডিয়ার মানুষের অনেক পার্থক্য রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের মানুষের সাথে গুজরাটের, মুম্বাইয়ের, গোয়ার মানুষের অনেক অনেক পার্থক্য রয়েছে। এমপি, ইউপির মানুষের মধ্যে পার্থক্য রয়েছে। চালচলনে, খাওয়া দাওয়ায়, ভাষাগত দিক থেকে অনেক পার্থক্য রয়েছে। এই পার্থক্যগুলা থাকা সত্ত্বেও একটি গোল, যে আমরা এই বিশাল অঞ্চল 1856-র আগে, 1857 সালের আগে, অর্থাৎ সিপাহী বিপ্লবের আগে, সিপাহী বিপ্লবে কি হলো? সিপাহী বিপ্লবে গোটা ভারতবর্ষ কোম্পানির আন্ডারে না, ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে গেল, ব্রিটিশ রাজ শুরু হলো। এর আগে এই অঞ্চলটা পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী অর্থনৈতিক অঞ্চল ছিল। পৃথিবীর অর্থনীতির 1/4 পরিচালিত হতো এই অঞ্চলটিতে। কাজে এই অঞ্চলটি তাদের কমন স্বার্থগুলোর উপরে, আমি একে ঠকাই দিব, এরপরটা আমি কন্ট্রোল করব, এইখানে আমি সাবভার্সন চালাবো। সাবভার্সন কথাটা বলছি, কিছু বাংলাদেশের ব্যাপারে কথা আছে দর্শক শ্রোতা, এটার জন্য এই নাশকতা, এই কূটকৌশলের চিন্তা না করে সরাসরি একটা কথা বলা যায় যে ভাই, বাংলাদেশের গরিব, ভারতের গরিব, পাকিস্তানের গরিব আর আফগানিস্তানের গরিব, তাদের যখন খিদা লাগে, খিদার তার মানে এই খিদার যে অনুভূতিটা, এই অনুভূতিটার ভিতরে পার্থক্যটা কি, তাই না? এই যে দেখেন, কিছুদিন আগে একটা বিষাক্ত ওষুধ খেয়ে ভারতে 18 জন শিশু নিহত হলো। এখন আপনি তো তার কি ধর্ম, বর্ণ, এটার যে বিষয় হচ্ছে, সেটা একটা শিশু ছিল, তাই না? আমাদের দেশেও এরকম অনেক ধরনের অকারেন্স হয়। ভারতে যারা বিবেকবান লোক রয়েছে, তাদের বিবেককে তাড়িত করে, তাদের অনুভূতিকে জাগ্রত করে। আমি দেখেছি আমাদের দেশের যখন এই যে জুলাই বিপ্লব হয়ে গেল, ভারতের, পশ্চিমবঙ্গের, মহারাষ্ট্রের অনেক জার্নালিস্ট আমার পরিচিত, যারা যারা আসলে খুব শোকাহত হয়ে পড়েছে যে এগুলো কি হচ্ছে। আমরা তো এরকম ভাবি নাই। সাধারণ মানুষ, তারা তারা পর্দার পিছে ডিপ স্টেট কি করছে হয়তো এগুলো তারা জানে না। কিন্তু আসলে দেখুন, জনগণ হচ্ছে খুব শক্তিশালী একটি ইনস্ট্রুমেন্ট যে কোনো দেশের জন্য। পাবলিক টু পাবলিক ডিপ্লোমেসি খুব শক্তিশালী একটি ডিপ্লোমেসি, যেটাকে আসলে সফট পাওয়ারও বলা চলে। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশে বা আমাদের অঞ্চলে, এমনকি আমি মনে করি যে ভুটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, মিয়ানমার সহ এইরকম একটা অবস্থা ইউরোপিয়ান ইউনিয়নের মতো আমরা করতে পারি না। সমস্যাটা কোথায়? এটা করলে তো আমাদের বিহারের দরিদ্র, যিনি উত্তরবঙ্গের, আমাদের রাজশাহী অঞ্চলের দরিদ্র, বা দক্ষিণবঙ্গের যিনি দরিদ্র বন্যা কবলিত অঞ্চলের লোকজন, কিংবা পাকিস্তানের খরা বা বন্যা কবলিত অঞ্চলের লোকজনদের ভাগ্য পরিবর্তন হবে না? অবশ্যই হবে। কারণ একটা নদীতে যদি পানি আসে, ওই নদীতে যেই পাড়ে যে নৌকাগুলো থাকে, একটা নৌকা তো আর উপরে উঠে না, ভাসে না, সবগুলো নৌকা একসাথে ভাসে, তাই না? তো আঞ্চলিক অর্থনীতি, আঞ্চলিক ট্রেড, এটা অনেক বড় একটা বিষয়। কিন্তু দেখুন, ভারতের সাথে বাংলাদেশের কি কি একটা অভারসাম্যপূর্ণ ট্রেড, তাই না? আমরা যদি 2 টাকা ভারতে এক্সপোর্ট করি, ভারত আমাদেরকে 200 টাকা এক্সপোর্ট করে। ভারত বড় দেশ, কিছুটা বেশি করতে পারে, কিন্তু আমাদেরও তো অনেক কিছু আছে, বা বড় দেশ হিসেবে তারা এরকম বিনিয়োগ করতে পারে আমাদের দেশে, যেরকম চায়না করছে। তো এই চিন্তাগুলো কবে আমাদের পরিবর্তন হবে এবং আমরা হচ্ছে একটু মানে হয়তো আমরা দেখবো কিনা জানি না, আমাদের পরবর্তী প্রজন্মরা হয়তো একটু ভালো থাকবে। দেখুন, ভারত, পাকিস্তান, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জের 3টা বড় ভিকটিম। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব তো ভারত, চীন আর ভারত, পাকিস্তান, বাংলাদেশে হয়নি, হয়েছে পশ্চিমে, আমাদের রক্তের উপর দিয়ে। আজকে আমরা হচ্ছে অবশ্যই আমরা ইতিহাস থেকে শিক্ষা নিব, আমরা প্রকৃত ইতিহাসের শিক্ষা নিব এবং ইতিহাস থেকে শিক্ষা নিব। কিন্তু এই যে শিক্ষা নিবেন আপনি, আপনি দেখেন ভারতে কিংবা পাকিস্তানে কিংবা বাংলাদেশে কলোনিয়াল হিস্ট্রির উপরে আমরা কত কি জানি। আমরা নীল বিদ্রোহ সম্পর্কে জানি যে এরকম কুঠি বাড়িতে ধরে নিয়ে নির্যাতন করা হতো, কৃষকদের মাথায় পেরেক দিয়ে ধান বুনে দেওয়া হতো যদি তারা ইন্ডিগো চাষ না করে নীলের চাষ করত। আমাদের যে সিপাহী বিদ্রোহ,
সেখানে হিন্দু মুসলিম পাশাপাশি লড়াই করেছে, ফকির বিদ্রোহ যেটা, সেখানে পণ্ডিতরা এবং যারা ফকির অর্থাৎ যারা ভারত আমাদের অঞ্চলে দিন প্রচারের কাজে, তাকওয়া প্রচারের কাজে নিয়োজিত ছিল, তারা একই সাথে ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছে। কিন্তু এই ইতিহাসগুলোর চেয়ে প্রাধান্য পায় অন্য কিছু ইতিহাস, যেটা আমাদের ভিতরে বিভাজনটা বেশি সৃষ্টি করে। কাজে এই ঘটনাটাকে আসলে বলা হয় কলোনিয়ালাইজেশন অফ এডুকেশন। আমাদের ডিকলোনিয়ালাইজেশন অফ এডুকেশন করতে হবে। আমাদের যে শিক্ষা ব্যবস্থাটা, এটাকে ডিকলোনাইজ করতে হবে। করলে আমাদের জনগণ, এখানে আমি গোটা ভারতবর্ষের কথা বলছি, আমাদের জনগণের দৃষ্টিকোণ পরিবর্তন হয়ে যাবে। একটা জিনিস মাথায় রাখা প্রয়োজন, কেউ যদি মনে করে, ধরেন ডিফেন্সিভ বা কনজারভেটিভ চিন্তা, রক্ষণশীল চিন্তা করছে সে, যে না আমি হিন্দুত্বকে রক্ষা করি, হিন্দুইজমকে রক্ষা করবো, হিন্দুত্বকে রক্ষা করব, বা আমি এই জিনিসটাকে রক্ষা করব। অবশ্যই রক্ষণশীল চিন্তার একটা জায়গা রয়েছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু অন্যকে নাই করে দিয়ে, অন্যকে খতম করে দিয়ে, অন্যকে দুনিয়া থেকে শেষ করে দিয়ে আমি আমারটা রক্ষা করব, এই চিন্তাটা ভুল। ইউ হ্যাভ টু গিভ অ্যান্ড টেক। আপনাকে লেনদেন করতে হবে। এই যে সভ্যতাটা ভারতবর্ষে বা ভারতীয় উপমহাদেশে, এই সভ্যতাটা আমাদের কমন সভ্যতা। এই কমন সভ্যতাতে মুসলমানদের প্রবল পরিমাণ কন্ট্রিবিউশন রয়েছে, হিন্দুদের রয়েছে, বৌদ্ধদের, জৈনদের, খ্রিস্টানদেরও রয়েছে। কে কত বড় এইটার চেয়ে এই কমন জিনিসটাকে, যেমন হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, যেটার একজন অন্যতম পুরোধা হচ্ছে আমির খসরু। তিনি ধর্মপ্রচার করতে এসেছিলেন ভারতবর্ষে, তাই না? এবং পরবর্তীতে অনেক হিন্দু পণ্ডিতরা এটাকে আপহোল্ড করেছে। তো তারা কি ধর্মটাকে ধ্বংস করে দিয়েছে তাদের? আমি মনে করি না। কমন সভ্যতা যেটা, এটা নিয়ে গবেষণা করতে হবে, এটার ইতিহাসটা জানতে হবে, এটা নিয়ে পড়াশোনা করতে হবে, এটাকে ফিল্টার করতে হবে। কিভাবে, কি জন্য ফিল্টার করব? ফিল্টার করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ভবিষ্যৎটা, এই ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য। আর না হলে আবার ব্রিটিশ আসবে, কখনো আমেরিকা আসবে, কখনো পর্তুগিজ আসবে, কেউ না কেউ আসবে আমাদেরকে এক্সপ্লয়েট করার জন্য, অথবা আমরা নিজেরাই নিজেদেরকে এক্সপ্লয়েট করে নিজেদের মাংস নিজেরা খেয়ে শেষ হয়ে যাব। শেষ করার আগে আজকের ভিডিওটি বাংলাদেশের ব্যাপারে কিছু কথা বলতে চাই। বাংলাদেশে ঘন ঘন অগ্নিকাণ্ড বেড়ে যাচ্ছে। আমার একটি ভিডিও হাইব্রিড ওয়ারফেয়ারের উপরে আমার চ্যানেলে রয়েছে দর্শক শ্রোতা। এই ভিডিওটি দেখলে আপনাদের হাইব্রিড ওয়ারফেয়ার বা এই যে হাইব্রিড বা বহুমুখী যুদ্ধ, এটির ব্যাপারে কিছুটা আইডিয়া হবে। সাবভার্সন নামে একটা বিষয় আমি ছোট করে হলেও আলোচনা করতে চেয়েছিলাম। এই সাবভার্সন হচ্ছে নাশকতা করা বা বিপর্যস্ত করা বা ক্ষতি করা, ধ্বংস করা। বাংলাদেশের যে ঘটনাগুলো ঘটছে, আসলে কি এগুলো সাবভার্সন হচ্ছে? সাবভার্সন একটি গোয়েন্দা অ্যাকশন। আসলে কি এটি হচ্ছে নাকি না কি হচ্ছে? আমি মনে করি বাংলাদেশের সরকার এই বিষয়ে আরও গভীরভাবে দৃষ্টিপাত করবেন, আলোকপাত করবেন। আমাদের যে ইন্টেলিজেন্সিয়া রয়েছে, একাডেমি রয়েছে, তাদের সাথে বসবেন। এই বিষয়ে কি করা যায়, কি করণীয়, কার সাথে সহযোগিতা করা যায়, কাকে কি কি পদক্ষেপ নেওয়া যায়, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা কিভাবে বাড়ানো যায়। আমাকে অনেকগুলো দর্শক শ্রোতা প্রশ্ন করেছেন যে তুরস্কের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের পরে কিভাবে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে, যে এই যে রাষ্ট্রের ভিতরে যে যন্ত্রটি ক্ষমতা গ্রহণ করে রাষ্ট্রবিরোধী কার্যকর পরিচালনা করতো, বা যেটাকে আমি না আসলে লিটারেচারে এটার নাম হচ্ছে ফিফথ কলামিস্ট, এই ফিফথ কলামিস্টদেরকে কিভাবে দমানো হয়েছিল, এটির ব্যাপারে একটি ভিডিও করতে ইনশাল্লাহ সামনে এটির ব্যাপারে ভিডিও করব। তুরস্কের মানববিহীন যুদ্ধ বিমান খিজিল এলমা, এটির ব্যাপারে একটি ভিডিও করার ইচ্ছা রয়েছে। টেকনিক্যাল ভিডিও হবে একটু। এর বাইরে তুরস্ক সিরিয়াতে শক্তি বৃদ্ধি করছে এবং তুরস্কের গতকালকে প্রায় 150টি এমর্যাপ হচ্ছে একটি গাড়ি, এপিসি, বিশেষায়িত এপিসি, যেটি হচ্ছে মাইন রেজিস্ট্যান্ট এবং অ্যান্টাই অ্যাম্বুশ প্রোটেকশনওয়ালা একটি গাড়ি, অর্থাৎ অধিক পরিমাণে বর্ম দ্বারা সুরক্ষিত একটি সাজোয়া যান বা এপিসি। এটা
স্পেশালাইজড হওয়ার কারণে এটাকে অ্যামরেপ বলা হয়। তো এই গাড়িগুলো নিয়ে 150-র মতো গাড়ি অলরেডি সিরিয়াতে প্রবেশ করেছে, আরও 250 গাড়ি প্রবেশ করবে। এর সাথে প্রবেশ করবে আপনার ইঞ্জিন চালিত কামান বা সেলফ প্রপেলড হাউইটজার 155 মিলিমিটার, যেটি আসলে ভারী অস্ত্র, অর্থাৎ 40-50 কিলোমিটার দূরে আপনি এটি দিয়ে শেলিং করতে পারেন। এরপরে আসবে এয়ার ডিফেন্স সিস্টেম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তুরস্ক উত্তর সিরিয়াতে অলরেডি তাদের সামরিক একটি প্রেজেন্স রয়েছে, সামরিক উপস্থিতি রয়েছে। এর বাইরে আস্তে আস্তে মধ্য সিরিয়াতেও তুরস্ক একটি সামরিক ঘাঁটি করার চেষ্টা করছে। সামরিক ঘাঁটিটি একদিনে হবে না। এই প্রজেকশন অফ পাওয়ারের জন্য সবচেয়ে প্রয়োজন হচ্ছে লজিস্টিক্স এবং সাপ্লাই চেইন, এই দুটোর রক্ষা। এবং এই দুটো বৃদ্ধি এমনভাবে করতে হবে যাতে এগুলো ভেঙে না পড়ে বা বিপর্যস্ত না হয়। এই দিকে হাঁটছে তুরস্ক। এই ব্যাপারে ইনশাল্লাহ পরের ভিডিওতে আরও বিস্তারিত আলাপ করব। আজকে এই পর্যন্তই। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। আমার কথাগুলো ভাল লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, অনুপ্রেরণা দিবেন। সমালোচনা থাকলে লিখবেন, প্রশ্ন করবেন। আমি এতে আসলে আমার যে সাধ্য সামর্থ্য এর মধ্যে আমি আপনাদের সকলের প্রশ্নের উত্তর কিংবা জবাব দেওয়ার চেষ্টা করি এবং করে যাব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।